8টার ঘন্টা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা আওয়াজ হবে। তারপর আজকের এই কুয়াশা কি আমার জন্যই এমন ঘন হয়ে নেমেছে? এই অন্ধকারের মধ্যে আমার চিহ্ন আর কেউ খুঁজে পাবে না। এনি কথা বলো, উত্তর দাও। আমি যাব না। দেওয়াল ঘড়িতে 8টার প্রথম আওয়াজ বেজে ওঠে। 2টো, 3টে। রেনি, রেনি এখনো বলো। বইপাড়া লাইভ, গল্পের বিচিত্র ডোজ বইপাড়া থেকে রোজ। প্রতি শনিবার ঠিক রাত 8টায় আমরা থাকব আপনাদের সাথে বইপাড়া থেকে সরাসরি। এই অনুষ্ঠানের যে কোনো অংশের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ আমরা যে গল্প আপনাদের শোনাব তা শোনার আগে একটু ভূমিকা দরকার, কারণ আপামর সাহিত্যপ্রেমীদের কাছে গল্পটির লেখকের নামটি যথেষ্ট চমকপ্রদ হতে চলেছে বলেই আমাদের বিশ্বাস। অরবিন্দ ঘোষ বা ঋষি অরবিন্দ। অনুশীলন সমিতি হয়ে আলিপুর বোমা মামলা কিংবা পরবর্তী জীবনে অরবিন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা এই মহামানব যে কখনো অলৌকিক গল্প লিখেছেন এবং তাও আবার তার একমাত্র পূর্ণাঙ্গ গল্প, এমন তথ্য চমকের যোগান দেয় বই কি। বর্তমান গল্পটি তিনি লিখেছিলেন ইংরেজিতে এবং এটি তার একমাত্র পূর্ণাঙ্গ গল্প। গল্পটি বাংলায় অনুবাদ করেছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও চিত্রনাট্যকার নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। বর্তমান গল্পটি আমরা নিয়েছি বিন্দু বিসর্গ পাবলিশার্স থেকে প্রকাশিত নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের অলৌকিক সমগ্র বইটি থেকে। শুরু হচ্ছে আজকের বইপাড়া লাইভের প্রথম নিবেদন, শ্রী অরবিন্দ রচিত এবং নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় অনুদিত দ্য ফ্যান্টম আওয়ার। স্টার্জ মেনার্ড হাতের বইটা রেখে জানালার কাছে উঠে এলো। খোলা জানালা দিয়ে বাইরে চাইতেই চোখে পড়ল লন্ডনের ঘন কালো কুয়াশা পুরু হয়ে পথ ঘাট বাড়ি ঘর দৌড় সমস্ত ঢেকে ফেলেছে। কুয়াশা থাকেই, কিন্তু এমন ঘন হয়ে কচ্ছিত থাকে। মেনার্ডের মনে হলো হয়তো তার দৃষ্টি বিভ্রম ঘটেছে, কারণ এইমাত্র জার্মান মিস্টিকের লেখা রহস্যতত্ত্বের যে বইখানা সে পড়ছিল তার ধোঁয়াটে আবহাওয়ায় মন হাঁপিয়ে উঠছিল বলেই সে জানালায় উঠে আসে। হয়তো জমাট বাঁধা সেই মনের ধোঁয়া বাইরের কুয়াশাকে আরও ধোঁয়াটে করে তুলেছে। সেই পরিচিত ঘড়ি তেমনই টাঙানো রয়েছে, পেন্ডুলামটা দুলছে। মেনার্ড লক্ষ্য করে দেখে ঘড়িতে এখন 5টা বাজবে। ওই ঘড়িটার ছায়াই কি সে সামনে দেখেছে? মেনার্ড বাইরে কুয়াশার দিকে ঘাড় ফিরিয়ে আবার চায়। না, তার ঘড়ির ছায়া নয়, সম্পূর্ণ আলাদা গড়ন। এবনির মতন কালো সারা অঙ্গ তার উপর রূপলি আঁচড়ে ঘণ্টার আঁক কাটা। মেনার্ড ভালো করে লক্ষ্য করে দেখে তার ঘরে আসল ঘড়িতে ঠিক যেমন 5টা বাজছে, বাইরের সেই অবাস্তব ছায়া ঘড়িতেও ঠিক তেমনই কাটায় কাটায় 8টা বাজছে। হঠাৎ নজর পড়ল 4টের ঘরে। সেখানে সাধারণ ঘড়ির মতন রোমান পদ্ধতিতে 4 আঁকা নেই, তার বদলে পাশাপাশি শুধু 4টে রূপলি দাড়ি। নিশ্চয়ই সেই জার্মান মিস্টিকের বই তার মস্তিষ্ককে উত্তপ্ত করে তুলেছে, যার ফলে এই অপরাহ্ন আলোকে সে মরীচিকা দেখছে। উত্তপ্ত মস্তিষ্কের ভোজবাজি ছাড়া সামনের ওই ঘড়ি আর কি বা হতে পারে? নিশ্চয়ই অতীত জীবনে কোনো এক সময় ওই ঘড়ি কোনো পরিচিত বন্ধু বা আত্মীয়দের বাড়িতে সে দেখে থাকবে। তার অগোচরে মনের সংগোপন স্তরে লুকিয়েছিল তার স্মৃতিছবি। আজ উত্তপ্ত মস্তিষ্কের সেই প্রভাবেই চোখ সেই স্মৃতিকেই প্রতিফলিত করে দেখছে। কিন্তু এর আগে সে কোথায় দেখেছে ঘড়িকে? মনে করতে চেষ্টা করে। যতই চেষ্টা করে ততই মনে হয় ওই কালো এবনি মোড়া ঘড়ি
নিশ্চয়ই তার বিশেষ পরিচিত। কিন্তু কোথায় কোথায় দেখেছে তাকে? মনের মধ্যে কোথায় একটা ছোট্ট পাঁচিলে ধাক্কা লেগে ফিরে আসে তার দৃষ্টি। কিছুতেই সেই পাঁচিলটুকু টপকে যেতে পারে না সে। ঠিক সেই সময় তার ঘরের ঘড়িতে ঢং ঢং করে 5টা বেজে উঠল। অন্যমনস্কভাবে সে ঘন্টার আওয়াজ গুনতে থাকে। 5টার ঘন্টার আওয়াজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার কানে এলো অন্য কোথাও আরও একটা ঘড়ি বাজছে। খুব স্পষ্ট নয়, কিন্তু স্পষ্টই শোনা যাচ্ছে ঘন্টার আওয়াজটা সুরে বাঁধা। প্রত্যেক ঘন্টার আওয়াজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা মধুর সুরের রেশ গড়িয়ে যাচ্ছে। সে গোনে 1টা, 2টো, 3টে, 8টা। 8টা বেজে নিস্তব্ধ হয়ে গেল। কি ব্যাপার? এই দ্বিতীয় ঘড়ির আওয়াজ কোথা থেকে এলো? নিশ্চয়ই এটা হিপনটিজমের কোনো রকম ফের। মনে পড়ল এইমাত্র যে বই পড়তে পড়তে সে উঠে বসেছে তাতে এই জাতীয় বিষয় নিয়েই আলোচনা ছিল। সে কি নিজেকেই হিপনোটাইজ করছে? তাড়াতাড়ি বইটা খুলতেই তার চোখে পড়ল গ্রিক ভাষায় লেখা একটা কবিতা। লেখক উদ্ধৃত করে লিখেছেন, স্বর্গের অমর দেবতারা আমাদের পৃথিবীর কাছাকাছি ঘোরাফেরা করেন। অনেক সময় তারা এই পৃথিবীর মানুষের ভিড়ের মধ্যেই থাকেন। মানুষ কোনো সন্ধানই পায় না। কখনো এমন একটি মানুষ দেখা যায় যিনি এই মর্তে চোখ দিয়েই চিনতে পারেন মানুষের ভিড়ে আগন্তুক দেবতাকে, যার মনে ছদ্মবেশের আড়ালে ধরা পড়ে আসল দেবতার স্বরূপ। এ কি স্রেফ কবিতা নাকি গ্রিক কবিমনের কল্পনা? হিপনোটিজমের কাব্যিক প্রকাশ। কবিতাটা এখানেই শেষ হয়নি। মেনার্ড তার পরের অংশটাও পড়ে। এই পৃথিবীর সূর্যালোকে হায় মানুষ ঘুরে বেড়ায় ছদ্মবেশে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। একবারও সে দেখতে পায় না সেই ছদ্মবেশের আড়ালে কে আছে, দেবতা না দানব। বই বন্ধ করে মেনার্ড আবার খোলা জানালায় এসে দাঁড়ায়। হিপনোটিজমই হোক আর উত্তপ্ত মস্তিষ্কের বিকারই হোক, মেনার্ড স্পষ্ট বুঝতে পারে এই বিচিত্র মুহূর্তে তার জীবনের গভীরতায় কোথাও যেন মহা পরিবর্তনের বীজ মাথা তুলে যাচ্ছে। তার সমস্ত চেতনায় তার ছায়া এসে পড়েছে। মেনার্ড অভিভূত হয়ে পড়ে। অনির্দিষ্ট বেদনায় তার সমস্ত শিরা উপশিরা টনটন করতে থাকে। এমন সময় সামনের সেই জমাট পাঁশুটে কুয়াশার ভেতর থেকে আবার বেজে ওঠে সেই ঘড়ির ঘন্টার আওয়াজ। 8টা বাজছে। মেনার্ড কান পেতে শোনে, কিন্তু এবার সেই ঘড়ির সুরেল আওয়াজের পেছন থেকে আসে এক নারী কণ্ঠের মথিত আর্তনাদ। মেনার্ড, মেনার্ড, মেনার্ড মনে মনে ভাবে, এ কি তার এই জীবনেরই কোনো অতীত ঘটনার স্মৃতির প্রতিফলন, নাকি দূর জন্মান্তরের কোনো ঘটনা? তার চেতনার অগোচরে জন্ম মৃত্যু পারাপারের বেড়া ডিঙিয়ে সঙ্গোপনে তার মনের অন্ধকারে লুকিয়েছিল। আজ কোনো বিচিত্র নিগূঢ় কারণে মরীচিকার রূপে ফিরে এসেছে তার ইন্দ্রিয় সীমানার মধ্যে। এমন সময় 8টার ঘন্টা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মেনার্ডের মনে হলো খুব দূরে কোথাও যেন একটা রিভলভারের আওয়াজ হলো। মেনার্ড আর সহ্য করতে পারে না। সেই হিপনটিক কুহক ভাঙবার জন্য সে জানালার থেকে জোর করে নিজেকে সরিয়ে নিল। কোথায় যাবে, কি করবে তা ঠিক করে উঠতে পারে না সে। শুধু একটা কথাই তখন মনে স্পষ্ট হয়ে ওঠে, যা হোক একটা কিছু করতেই হবে। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়ে সে। কয়েক পা যেতে না যেতেই হঠাৎ তার মনে পড়ল রিভলভারটা শোবার ঘরে আলগা পড়ে আছে। কোনো কিছু না ভেবেই সে ছুটে শোবার ঘরে আসে। তাড়াতাড়ি রিভলভারটা তুলে নেয়। কোথায় রাখবে? পরে তুলে রাখলেই হবে। এখন তাড়াতাড়ি সেটা পকেটে ফেলে নেয়। একবার শুধু দেখে নেয় সেটা ভর্তি না খালি। মেনার্ড দেখে সেটা ভর্তিই আছে। সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি রাস্তায় নেমে পড়ে। লন্ডনের অপরাহ্নে সেই ঘন কুয়াশায় পথ ঘাট লোকজন যেন সব অদৃশ্য হয়ে গিয়েছিল। এমন ঘন গাঢ় কুয়াশা মেনার্ড জীবনে আর কোনোদিনও দেখেনি। তার মগজের ভেতরে যেন এক কুয়াশা জমাট বেঁধে নেমেছিল। তার মনে হলো
তার ভেতর দিয়ে যেন সে চলেছে। কোথায় চলেছে, কেন চলেছে, কিছুই সে ভেবে ঠিক করতে পারে না। শুধু একটা জিনিসই বুঝতে পারে, সেই ঘন কুয়াশার মধ্যেই কে যেন তাকে টেনে নিয়ে চলেছে। কুয়াশার মধ্যেই সে যেন কোথাও লুকিয়ে আছে। এদিক ওদিক যেতে হঠাৎ সে দেখে একটা অতি পরিচিত রাস্তা ধরেই সে এগিয়ে চলেছে। এই রাস্তা দিয়েই সে প্রতিদিন রেনির কাছে যায়। ভেতরের আর বাইরের সেই ঘন আঁধির মধ্যে জ্যোতির্শিখার মতন জ্বলে উঠল রেনির অপরূপ সত্তা। রেনি, তার জীবনের জ্যোতির্শিখা। বহু সাধ্য সাধনায়, বহু বিরূপতার বিরুদ্ধে সংগ্রাম করে রেনিকে জয় করে নিতে হয়েছে তাকে। যদিও সে জয় গৌরব এখনো পায়নি সামাজিক স্বীকৃতি। রেনির বাড়ির কাছাকাছি রাস্তার মোড়ে পা দিতেই মেনার্ডের মনে পড়ল, কাল যখন সে রেনির কাছ থেকে বিদায় নিতে আসে, বিদায়ের মুহূর্তে হাত চেপে ধরে রেনি বলেছিল, দোহাই তোমায় মেনার্ড, কালকের দিনটা বাদ দাও, তুমি এসো না এ বাড়িতে, দোহাই তোমায়। মেনার্ডের মনে পড়ল সেইটুকু অনুরোধ করতে গিয়েই রেনির হাতের আঙ্গুলগুলো যেন কেঁপে উঠেছিল। চোখে মুখে এমন একটা স্থির গাম্ভীর্য ফুটে উঠেছিল, যার একমাত্র অর্থ হলো, এর বেশি আর কিছু জানতে চেও না, আর কোনো প্রশ্ন করো না। রেনির সম্বন্ধে, রেনির ভালোবাসার সম্বন্ধে মেনার্ডের মনে প্রশ্ন করবার কিছুই ছিল না। যেদিন সেই রেনির সঙ্গে পরিচিত হলো, সেই দিনই সে জেনেছিল এ নারী সাধারণই নয়। অতীত জীবনের সরোবর থেকে সে ফুটে উঠেছে শতদল। তার জীবনের মৃণালমূল পড়ে আছে এক প্রচণ্ড অতীতের গভীরতায়, কিন্তু তার সত্তা সেই অতীতকে মুছে ফেলে সামনের দিকে শতদল মেলে ধরেছে। মেনার্ড কোনোদিনই সেই অতীতকে জানতে চায়নি, জানবার প্রয়োজনই হয়নি। মেনার্ড সূর্যোদয়ের মতনই রেনির আবির্ভাবকে সহজেই গ্রহণ করেছিল। আজকের প্রভাতের অরুণোদয়ের বিস্ময়ের সঙ্গে গতদিনের সূর্যোদয়ের কি সম্পর্ক? তাই কাল যখন রেনি বিদায়ের মুহূর্তে মিনতি করেছিল আজকে না আসতে, মেনার্ড কোনো প্রশ্ন করেনি। সেই মিনতির মধ্যে যে অস্বাভাবিক কিছু ছিল তা হয়তো তার মন লক্ষ্য করেছিল, কিন্তু তার বেশি আর কোনো মূল্য দিতে পারেনি। রেনির বাড়ির সামনের যে পার্কটা ছিল, মেনার্ড দেখে সেই পার্ক পেরিয়ে বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছে সে। বাড়িতে ঢোকবার একটা আলাদা দরজা ছিল, তার চাবি মেনার্ডের কাছেই থাকত। পকেটে হাত দিয়ে সে দেখল রিভলভারের তলাতেই চাবিটা রয়েছে। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকল সে। হ্যাটটা রেখে দিয়ে বসবার ঘরের দিকে এগিয়ে চলল। খোলা দরজা দিয়ে মেনার্ড দেখতে পেল রেনি দু হাত দিয়ে চেয়ারের হাতল চেপে বসে আছে। পায়ের শব্দে চমকে উঠে দাঁড়ালো। পাথরের মতন কঠিন মুখে দুটো চোখ যেন দপ করে জ্বলে উঠল। মেনার্ডকে ঢুকতে দেখে সে আগুন তেমনি নিভে গেল। সমস্ত শরীর যেন এক নিমেষে এলিয়ে চেয়ারে পড়ে গেল। মেনার্ড আবিষ্টের মতন সেই অপরূপ নারী মূর্তির দিকে চেয়ে থাকে। পরিপূর্ণ সুগঠিত দেহ, ভরা নদীর মতন প্রত্যেকটি অঙ্গ রসের উচ্ছলতায় নিটোল হয়ে উঠেছে। ফ্রান্সের জল, মাটি, হাওয়া আর আঙুর পাকানো সূর্যের আলো চোখে মুখে দেহের রেখায় রেখায় জ্বালিয়ে রেখেছে প্রাণের দীপ্তি। স্থিরা বিদ্যুৎ ভিক্ষুণীর মতন নয়, রানীর মতন, যে রূপ অনায়াসে দাবি করে পুরুষের সর্বস্ব। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে অস্বাভাবিক কণ্ঠে রেনি বলে ওঠে, স্টার্জ, তুমি? মেনার্ড এগিয়ে গিয়ে তার হাত মুঠোর মধ্যে নিয়ে বলে, তোমার নিষেধ ভুলেই গিয়েছিলাম। বাড়ির কাছাকাছি এসে মনে পড়লো তুমি আজ আসতে বারণ করেছিলে। ফিরে যাওয়া মানে বাইরে দেখছো কিরকম কুয়াশা জমাট বেঁধেছে। আজ আর সামনে দুপা এগিয়ে আসা মানে তুমি। ফিরে যেতে পারলাম না রেনি। রেনির মুখে হাসি ফুটে ওঠে, আনন্দেরই। ভুলে যাওয়া কিন্তু উচিত হয়নি। তোমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। মানে এক্ষুনি নয়, এই ধরো 15 মিনিটের বেশি তুমি এখানে আর থাকতে পারবে না। এই বলে রেনি ঘাড় ফিরিয়ে দেওয়াল ঘড়ির দিকে চাইল। মেনার্ডও আপনা থেকে রেনির দৃষ্টিকে অনুসরণ করে ঘড়ির দিকে চোখ তুলে দেখল, কি আশ্চর্য! এই কিছুক্ষণ আগে তার নিজের ঘরের জানালার থেকে কুয়াশার বুকে যে ছায়া ঘড়ি সে দেখেছিল, কালো এবনি দিয়ে মোড়া কালো এবনি দেহ,
তার উপর রূপলি আঁচড়ে ঘণ্টার ঘর আঁকা। মেনার ভালো করে লক্ষ্য করে দেখে 4টের ঘরে সেই অস্বাভাবিক চিহ্ন, রোমান সংখ্যালিপি নয়, পাশাপাশি 4টে রূপালী আঁচড়। মেনার্ড মনে মনে আশ্বস্ত হয়, রেনির ঘরের এই পরিচিত ঘড়ির মানসিক প্রতিফলনই সে উত্তপ্ত মস্তিষ্কে দেখেছে। মেনার্ড বলে, বেশ, তোমার কথার অবাধ্য হব না। আমি আইমোজেনের বাড়িতে চললুম। আইমোজেন মেনার্ডের সম্পর্কে ভগ্নী। রেনি একবার মেনার্ডের দিকে চায়, আর একবার দেওয়াল ঘড়ির দিকে চায়। তার মুখ আবার যেন কঠিন হয়ে উঠতে থাকে। মেনার্ডের হাত ধরে বলে, কিন্তু শোনো, তুমি আবার ফিরে আসবে 8টার সময়। মেনার্ডের মনে পড়ে কুয়াশার ঘড়িতে সে দেখেছিল 8টা বাজছে। স্পষ্ট শুনেছে 8 বার ঘণ্টার আওয়াজ। মেনার্ড কথা বলতে চেষ্টা করে, কিন্তু মনে হয় নিরর্থক। কিছুক্ষণ পরেই সে যাবার জন্য উঠে দাঁড়ায়। বেশ, এখন তাহলে চললাম, 8টার সময় ফিরে আসছি। হ্যাঁ, ভুলো না, খাবার নিয়ে আমি বসে থাকবো। রেনি আলিঙ্গন করে, কিন্তু মেনার্ড যেন গ্রহণ করে না। তার কানে তখন বাজছে সেই কুয়াশার ঘড়ির ঘণ্টার আওয়াজ। আবিষ্টের মতন মেনার্ড বেরিয়ে আসে। পৌঁছয় বোন আইমোজেনের বাড়িতে। জেনদের সঙ্গে কিছুক্ষণ গল্প করে। কথা যা বলবার আইমোজেনই বলে, মেনার্ড শুধু শুনে যায়। সেদিনকার খবরাখবর, থিয়েটার, সিনেমা, এইসবেরই গল্প। কিছুক্ষণ পরে আইমোজেন বলে ওঠে, আমার নেমন্তন্ন আছে, বেরুতে হবে। 8টা বাজতে আর মাত্র 20 মিনিট বাকি। তুমি কি থাকবে? আবিষ্টের মতন মেনার্ড উঠে দাঁড়ায়, বলে, না, আমারও নেমন্তন্ন আছে 8টার সময়। অভ্যাসবশত মেনার্ড হাতের ঘড়িটা দেখে। 8টা বাজতে আরও 10 মিনিট বাকি। সে বেরিয়ে পড়ে। রাস্তায় অন্ধকারে কুয়াশা যেন আরও ঘন হয়ে উঠেছে। পাশের লোককে পর্যন্ত দেখা যায় না। মেনার্ড তাড়াতাড়ি হাঁটে। হঠাৎ থমকে দাঁড়ায়। এ কিসের আওয়াজ? তার পায়ের আওয়াজ, নাকি তার বুকের স্পন্দনের আওয়াজ? কোথায় চলেছে সে? ঠিক পথ দিয়ে যাচ্ছে তো? সে যাচ্ছে, নাকি তাকে কেউ নিয়ে চলেছে? কিন্তু কে নিয়ে যাবে? মেনার্ডের বুকের ভেতর অস্বাভাবিক দ্রুত তালে স্পন্দন হতে থাকে। বিকেল থেকে সমস্ত ব্যাপারটা যেন একটা চক্রান্তের মতন মনে হয়, যে চক্রান্তে তার অংশ আছে, অথচ কোনো দায়িত্ব নেই। কার এ চক্রান্ত? আর চক্রান্তই যদি হয়, তবে কি সে নিজের চেষ্টায় সে চক্রান্তকে ব্যর্থ করতে পারে না? কেন সে কুয়াশার ঘড়িতে 8টা বাজতে শুনল? মনের ভুল, মস্তিষ্ক বিকৃতি? কেন রেনি তাকে আসতে বারণ করে, আবার 8টার সময় তাকে আসতে বলল? সে তো ইচ্ছে করলে নাও যেতে পারে। সে তো উন্মাদ হয়ে যায়নি। তার ইচ্ছের উপর তার নিশ্চয়ই জোর আছে। তার ইচ্ছের বিরুদ্ধে কে তাকে? মেনার্ড দেখে কেউ একটা রেনির বাড়ির ভেতরের হ্যাট রাখবার জায়গায় নিজের হ্যাটটা রেখেছে। 8টা কি বেজেছে? মেনার্ড বসবার ঘরের দিকে এগিয়ে চলে। বসবার ঘরের দরজা খোলা, কিন্তু জাপানি পর্দা দিয়ে ঢাকা। ঘরের ভেতর নিস্তব্ধ। মেনার্ড পর্দার ফাঁক দিয়ে দেখে ঘরের একধারে রেনি দাঁড়িয়ে দরজার দিকে মুখ করে। দরজার দিকে পিঠ করে দাঁড়িয়ে বলিষ্ঠ দেহ এক পুরুষ। দেওয়ালে ঘড়ির উপর তার নজর পড়ল। সেই কালো এবনি দিয়ে মোড়া ঘড়ি। 8টা বাজতে আর 4 মিনিট বাকি। মেনার্ডের সমস্ত মন যেন ঘড়ির পেন্ডুলামের সঙ্গেই দুলতে থাকে। ঘরের ভেতর রেনির সামনে সেই অজানা লোকটির অস্তিত্ব তার চেতনার মর্মমূলে যেন আগুন জ্বালিয়ে দেয়। নিজের অজ্ঞাতসারেই মেনার্ড পকেটে হাত দেয়। হ্যাঁ, রিভলভারটা ঠিকই আছে। ঘরের নীরবতা ভঙ্গ করে পুরুষ কণ্ঠে বলে ওঠে রহস্যময় অভ্যাগত, রেনি, তুমি জানো, আমি যত ভুলই করি, যত অপরাধী করি না গো, তোমাকে আমি ভালোবাসি। সেখানে তুমি আমাকে অপমান করেছ, কিন্তু এই খেলা তোমাকে আর আমি খেলতে দেব না। রেনি পাথরের মতন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ক্রুদ্ধ ব্যাঘ্রের মতন গর্জন করে ওঠে পুরুষ। তোমাকে শেষবার বলছি, ঘড়িতে আর মাত্র 2 মিনিট বাকি। 8টা বাজার সঙ্গে সঙ্গে তোমাকে আমার সঙ্গে চলে আসতে হবে। যদি না আসো,
তাহলে জেনে রেখো, আমি প্রস্তুত হয়েই এসেছি। এই দেখো। লোকটি পকেট থেকে রিভলভার বার করে সোজা রেনির বুকের দিকে তুলে ধরে। জেনো রেনি, এই আমার শেষ কথা, এবং সেই সঙ্গে জেনে রেখো, আজ তোমার বিরুদ্ধে এই মুহূর্তে রিভলভার শুদ্ধ যে হাত আমি তুলেছি, এ আমার হাত নয়, এ ভবিতব্যতার হাত, ক্ষমাহীন অমোঘ। মেনাডো পকেট থেকে রিভলভারটা বার করে তুলে ধরে। নিমেষের মধ্যে তার ভেতরে কি যেন একটা স্থির সিদ্ধান্ত করে নিয়েছে। ক্ষমাহীন অমুক চকিতের মধ্যে তার নয়নের ওপর ভেসে ওঠে, তাকে সাহায্য করবার জন্যই এই ভয়াবহ প্রেত মুহূর্তের সৃষ্টি হয়েছে। তার জন্যেই আজ লন্ডনের পথ ঘাট আচ্ছন্ন করে নেমেছে এই ঘনতম কুয়াশা। এই কুয়াশার মধ্যে অনায়াসে সে ওই লোকটির মৃতদেহ সন্দেহাতীতভাবে ফেলে আসতে পারবে। কেউ দেখতেও পারবে না, কেউ জানতেও পারবে না। ঘরের ভেতরে রেনির দিকে রিভলভার তুলে সে বলে, আর 1 মিনিট মাত্র। 8টার ঘন্টা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা আওয়াজ হবে। তারপর আজকের এই কুয়াশা কি আমার জন্যই এমন ঘন হয়ে নেমেছে। এই অন্ধকারের মধ্যে আমার চিহ্ন আর কেউ খুঁজে পাবে না। রেনি, কথা বলো, উত্তর দাও। পাথরের মূর্তির মতন স্থির হয়ে দাঁড়িয়ে রেনি বলে, আমি যাব না। দেওয়াল ঘড়িতে 8টার প্রথম আওয়াজ বেজে ওঠে। 2, 3টে। রেনি, রেনি, এখনো বলো। ঠিক কুয়াশার ঘড়িতে সুরের যে রেশ জাগিয়ে থেমে গিয়েছিল 8টার ঘন্টার আওয়াজ। ঘরের ভেতরের লোকটি সশব্দে মাটিতে পড়ে গেল। মেনার্ডের গুলি তার গলা ভেদ করে চলে গিয়েছে। রেনি চোখ চেয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে মেনার্ড। গুলির আওয়াজে তার বাড়ির ঝি ছুটে আসে। রেনি স্থির কণ্ঠে তাকে আদেশ করে, যেমন করে হোক এই কুয়াশার মধ্যে এই মৃতদেহ সরিয়ে ফেলতে হবে। রাত্রি নিশীথে মেনার্ড ভাবে, এই কয়েক ঘন্টার মধ্যে যে নাটকের অভিনয় হয়ে গেল, তার নায়ক কে? কেই বা তার প্রযোজক? কে রচনা করল সেদিনের সেই অপরাহ্নের প্রেত মুহূর্ত? কে তাকে অক্ষরে অক্ষরে জানিয়েছিল অগ্রবর্তী ঘটনার সমস্ত পূর্বাভাস? কে তাকে অনিবার্যভাবে টেনে নিয়ে গেল সেই প্রেত লগ্নে? সে কি ভগবান? ভগবানই যদি হয়, তবে কি ভগবানই তার মধ্যে এসেছিলেন হত্যাকারী রূপে? উদ্ভ্রান্তভাবে মেনার্ড সব কথা রেনিকে বলে। নীরবে শোনে নারী। অরবিন্দ ঘোষ জন্মগ্রহণ করেন 1872 খ্রিস্টাব্দের 15ই আগস্ট কলকাতায়। পিতা কৃষ্ণধন ঘোষ ছিলেন অবিভক্ত বাংলার রংপুর জেলার জেলা সার্জন এবং মাতা স্বর্ণলতা দেবী ছিলেন রাজনারায়ণ বসুর কন্যা। দার্জিলিংয়ের লোরেটো কনভেন্টে পঠনের পর অগ্রজ 2 ভাইয়ের সঙ্গে বিলেতে উচ্চ পর্যায়ের পঠন পাঠন। ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হলেও কর্মকর্তা হওয়ার পথে প্রতিযোগিতামূলক পরীক্ষায় মাঝপথেই ইতি টেনে দেশে ফিরে আসেন। পরবর্তীতে জাতীয় কংগ্রেস এবং অনুশীলন সমিতিতে যোগদান। বিখ্যাত আলিপুর ষড়যন্ত্র মামলায় গ্রেফতার, কারাবরণ এবং অবশেষে বন্দি দশা থেকে মুক্তি। ততদিনে অবশ্য আধ্যাত্মিকতা বাসা বেঁধেছে তার মননে। অরবিন্দ ঘোষ থেকে ঋষি অরবিন্দ হওয়ার পথে প্রতিষ্ঠা করলেন পুদুচেরিতে অরবিন্দ আশ্রম। সান্নিধ্যে এলেন শ্রীমা। তাঁর লেখা বিখ্যাত গ্রন্থ দ্য লাইফ ডিভাইন। 1950 খ্রিস্টাব্দের 5ই ডিসেম্বর পুদুচেরিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গল্পটির অনুবাদ প্রসঙ্গে নৃপেন্দ্রকৃষ্ণ জানিয়েছিলেন, শ্রী অরবিন্দ একদিন কতকগুলি গল্প লেখার পরিকল্পনা করেন। সেই গল্পগুলির প্রতিপাদ্য বিষয়ের সঙ্গে বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, প্রসঙ্গের পরমাত্মীয়তা দেখা যায়। জীবনের যেসব ঘটনাকে আমরা দুর্গেয় বলে মিস্টিক বা অকাল্ট নাম দিয়ে সরিয়ে রাখি, শ্রী অরবিন্দ সেই জাতীয় ঘটনা নিয়ে কতকগুলি ছোট গল্প লেখার পরিকল্পনা করেন।
দুঃখের বিষয় তিনি এই পরিকল্পনায় মাত্র একটি ছোট গল্প লিখেছিলেন। তার নাম দ্য ফ্যান্টম আওয়ার, প্রেত মুহূর্ত। সম্পূর্ণ নতুন ও একান্ত দুরূহ এই বিষয় নিয়ে তিনি ছোট গল্প লিখতে গিয়ে এক মুহূর্তের জন্য বিস্মৃত হননি যে তিনি ছোট গল্পই লিখছেন এবং এই একটি ছোট গল্প আঙ্গিকের দিক থেকে জগতের অন্যতম সর্বশ্রেষ্ঠ ছোট গল্পের মহিমা অর্জন করেছে। আমি সেই গল্পের কাহিনীটুকুই এখানে পরিবেশন করছি। মূল গল্পের বিস্ময়কর ভাষা, ভঙ্গি ও পরিবেশ অনুবাদের অতীত। যদিও এটা কাহিনী, কিন্তু কাহিনীর আড়ালে শ্রী অরবিন্দ মানব জীবনের এক সম্ভাব্য ঘটনাকে রূপ দিয়েছেন। প্রত্যেক শ্রেষ্ঠ কাহিনীর মতন এই কাহিনীর মূলও জীবন সত্যের রস থেকে শক্তি পেয়েছে, তাই একান্ত বাস্তব। প্রসঙ্গত, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের জন্ম 1905 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরে। একাধারে ছিলেন সাহিত্যিক, অনুবাদক, সম্পাদক, আবার অন্যদিকে চিত্রনাট্যকার, গীতিকার, পরিচালক এবং অভিনেতাও। তার রচিত সংলাপ ও চিত্রনাট্যের উদাহরণ হল উত্তর ফাল্গুনী, সাপমোচন, সাত পাকে বাঁধা। 1963 খ্রিস্টাব্দের 23শে জুলাই কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুনছিলেন শ্রী অরবিন্দ ঘোষ রচিত দ্য ফ্যান্টম আওয়ার, অনুবাদে নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। গল্প পাঠে সৌম্যদীপ, স্টার্জ মিনার্ডের চরিত্রে দিব্যেন্দু, রেনি ও জেই মোজেনের চরিত্রে দুর্বা। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে অগ্নিব। প্রচার অলঙ্করণ অভিষেক, পর্ব পরিচালনায় সুশোভন, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় অভিষেক চ্যাটার্জি। আজকের মতো বইপাড়াতে লাইভ এখানেই শেষ। আগামী সপ্তাহে আবারও আমরা হাজির হব নতুন একটি গল্প নিয়ে। বইপাড়ার সদস্য হন এবং সবার সাথে শেয়ার করুন। ভালোবেসে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আগামী নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবারও দেখা হবে আগামী সপ্তাহে বইপাড়া লাইভে। বইপাড়া লাইভ, গল্পের বিচিত্র ডোজ, বইপাড়া থেকে রোজ। শুভরাত্রি।